আদালতের রুলে ঝুলে গেল গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের শপথের চিঠি কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। ধন্যবাদ আপনাকে। আসলে এটা আদালতের বিষয়, আমি ঠিক বুঝতে পারছি না যে কতটুকু বলাটা ঠিক হবে। যদিও আমরা অতীতেও বিভিন্ন সময় এগুলো নিয়ে আলোচনা করেছি, আলোচনা করা যায়। আমি এখানে দুটো বিষয় বলবো। দেখেন, এখানে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল সব দলের সাথে দীর্ঘ আলোচনার পর মতামতের ভিত্তিতে, কিন্তু আমরা পরবর্তীতে এসে দেখলাম এই জুলাই সনদ স্বাক্ষরের পর যে 30টি রাজনৈতিক দল এই সনদ স্বাক্ষর করেছিল, তাদের স্বাক্ষরের বাইরে সরকার, বিশেষ করে ঐক্যমত্য কমিশন, কিছু কিছু বিষয় চাপিয়ে দিয়েছিল রাজনৈতিক দলগুলোর উপর। বিশেষ করে প্রধান রাজনৈতিক দল যারা এই মুহূর্তে ক্ষমতায় আসছে জনগণের ভোটে 2/3 মেজরিটি নিয়ে, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, এবং তখন থেকেই তারা এটার আপত্তি জানিয়ে আসছিল যে আমরা একটা জায়গায় ঐক্যমতে পৌঁছলাম দীর্ঘ আলোচনার পর, কিন্তু আপনারা এর বাইরে গিয়ে কিছু কাজ করে বসলেন, এবং এই কিছু কাজের অংশই ছিল এই জুলাই আদেশ জারি করা। এখানে দেখেন, জুলাই সনদ নিয়ে কিন্তু কোনো কথা নেই। জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে এটা এগ্রিড পয়েন্ট, এবং এইটার ব্যাপারে কোনো বিষয় কিন্তু হাইকোর্টের আবেদনেও কিন্তু করা হয়নি। যারা আবেদন করছেন 2জন আইনজীবী, তারাও এখানে কোনো আবেদন এখানে করেননি। আবেদনটা আসছে যে জুলাই আদেশ নিয়ে, যে আদেশটা জারি করতে পারেন কিনা, কারণ ওই সময় আমরা জানি এটা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। আর এই আদেশের আলোকেই কিন্তু পরবর্তীতে বাকি যে দুটো বিষয় আসছে, যে গণভোট আদেশ, ওই জুলাই আদেশের ফলো আপ হিসাবে এই গণভোট অধ্যাদেশ, আর এর বাইরে যেটা আসছে যে এর উপর ভিত্তি করে যে এক অংশ সংসদ সদস্যের এক অংশ তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন, আরেক অংশ নিলেন না, মেজরিটি নিলেন না, মাইনরিটি শপথ নিলেন। জামাত এবং এনসিপি সদস্যরা, অন্যরা শপথ নিয়েছেন, কিন্তু বিএনপি সদস্যরা শপথ নেন নাই। তো এই জায়গায় শুরু থেকে একটা বিরোধ চলে আসছিল, আমি যেটা বলবো, এবং এই বিরোধটা এখন কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এখন কোর্ট এটা রুল ইস্যু করছে, যে কারণে এই এখন আবার নতুন করে এটা নিয়ে একটা বিতর্কের সূত্রপাত হয়েছে। এটা কোথায় গিয়ে গড়াবে আমরা জানি না। এই রুলের কি জবাব দিবে সরকার, আইনগত ব্যাখ্যাটা কি, এটা নিয়ে যখন ডিটেলস আরো কোর্টে আলোচনা হবে, এই রুল যখন শুনানি হবে, পরবর্তীতে যখন ডিটেলস আলোচনায় যাবে, তখন হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো। কিন্তু প্রাইমারিলি এটা নিয়ে এক ধরনের বিরোধ ছিল, এবং বিরোধটা শেষ পর্যন্ত আদালতে গড়ালো, এটুকুই বলতে পারি। জি, আব্দুল নজর স্যার, আমরা জাহিদ চৌধুরীর কথা শুনছিলাম। জাহিদ চৌধুরী বলছিলেন যে এই রুল জারির মাধ্যমে নতুন একটা বিরোধ তৈরি হলো, এবং কিছু জিনিস গত অন্তর্বর্তী সরকার যেটা বলছিলেন যে কিছু জিনিস চাপিয়ে দিয়েছিল বিএনপির উপরে, যারা এখন ক্ষমতাসীন দল। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে গণভোটের ফলাফল চ্যালেঞ্জ করা সরকারের ইন্ধন রয়েছে। শিশির মুনির আজকে এই কথাটি বলেছেন। শিশির মুনিরের বক্তব্যের ব্যাখ্যা তিনি দিবেন। সরকার যেটা করেছেন, সরকার আসলে শুরু থেকেই বলেছেন যে তারা যেহেতু দল কর্তৃক নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদে স্বাক্ষর করেছেন, তারা সনদে তাদের যে বিষয়গুলিতে আপত্তি নাই সেইগুলিকে আগে, এবং পরে যেগুলিতে আপত্তি আছে সেইগুলিকে আলোচনার মাধ্যমে যতটুকু সম্ভব বাস্তবায়িত করবে। ফলে আমি মনে করি না যে সরকার তার অবস্থান থেকে সরে এসেছেন। হাইকোর্টে যে কোনো সংক্ষুব্ধ নাগরিক যেতে পারেন, অতএব এইটার সঙ্গে সরকারকে যুক্ত করার কোনো আমি কারণ দেখি না। কোর্টে গেলে কোর্ট সিদ্ধান্ত দিবেন, এবং যারা ব্যক্তি এই জুলাই সনদ বা আদেশের ব্যাপারে কোর্টের মতামত চেয়েছেন, কোর্ট নিশ্চয়ই সুবিবেচনার সঙ্গে সেই সিদ্ধান্ত দিবেন। এইখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা উচিত যে দলগুলি স্বাক্ষর করেছে জুলাই সনদে, কিন্তু সেই সনদের কোথাও ছিল না যে একটি আদেশের মাধ্যমে এটা বাস্তবায়ন করা না করাকে চাপিয়ে দেওয়া হবে সংসদের উপরে এবং দলগুলির উপরে। কথা ছিল যে জুলাই সনদে স্বাক্ষর করাই হচ্ছে একটি ঐকমত্য, এবং এই ঐকমত্যের ভিত্তিতে দলগুলি তাদের ম্যানিফেস্টো রচনা করবে, এবং সেই ম্যানিফেস্টোতে তারা যেসব জায়গাতে আপত্তি আছে সেইগুলি বাদ দিয়ে বাকি প্রতিশ্রুতি জনগণকে দিবে, এবং জনগণ যাকে বিজয়ী করবেন তারা তাদের সেই ম্যানিফেস্টো অনুযায়ী জুলাই সনদের
কোনো আপত্তি নাই, এই অংশগুলি আগে বাস্তবায়ন করবেন, আর আপত্তি রয়েছে এই অংশগুলি পরে বাস্তবায়ন করবেন। আলোচনার জন্য সংসদ সবসময় আছে, এবং সংসদে আলোচনার মাধ্যমেই কিন্তু সংবিধানে কোনো কিছু সংযোজন বিয়োজন বা পরিবর্তন করা যায়। সংসদের মূল নীতি পরিবর্তনের লক্ষ্যে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সেক্ষেত্রে গণভোটের বিধান সংযুক্ত করে গণভোটের মাধ্যমে এই বিষয়টিকে যাচাই বাছাই করে নেওয়ার কিন্তু অধিকার সংসদেরই রয়েছে। কিন্তু জুলাই সনদের সঙ্গে একটি জুলাই আদেশ দিয়ে সেই আদেশ বাস্তবায়নের জন্য প্রথমত সংসদের উপরে চাপ দেওয়া হয়েছে। দ্বিতীয়, তারা যেটা করেছেন, আপনি লক্ষ্য করলে দেখবেন যে জামাত সমর্থক একজন আইনজীবী এরই মধ্যে কোর্টের কাছে নাকি যাবেন অথবা গিয়েছেন, এরকম বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতি যেন এই সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ না দেন, কারণ তিনি গ্রহণযোগ্য না। তাহলে তারা আজকে যাকে গ্রহণযোগ্য বলছেন না, তার আদেশের মাধ্যমে বাস্তবায়িত জুলাই আদেশ এবং সেই আদেশের ভিত্তিতে গণভোট এবং সেই গণভোটের ভিত্তিতে এই বিভিন্ন সংশোধনী নিয়ে আসা, এই ব্যাপারটাকে আবার ঠিক মনে করছেন। একদিকে তারা বলছেন তিনি গ্রহণযোগ্য না, আরেকদিকে তার আদেশকে গ্রহণযোগ্য বলছেন। অতএব আমি মনে করি যে এই বিষয়গুলি আদালতে মীমাংসা হয় ভালো। জি, জাহিদ চৌধুরী, ওই যে শিশির মনিরের কথায় আসি, উনি বলেছেন আরেকটি রিট পিটিশনে গণভোটের অধ্যাদেশ ধারা ৩ অর্থাৎ যেখানে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্ন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না। তো শিশির মনি সেই প্রসঙ্গে বললেন, যদি গণভোটের অধ্যাদেশ ধারা ৩-কে চ্যালেঞ্জ করা হয় তবে জাতীয় নির্বাচনকেও চ্যালেঞ্জ করা উচিত। আসলে দেখেন, এখানে আমি এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাই যে যারা জুলাই আন্দোলনের, জুলাই গণ অভ্যুত্থানের, বিপ্লবের স্টেক হোল্ডার, তারা এই সমস্ত বিষয়ে যদি এই চাপাচাপির মধ্যে থাকেন, নিজেরা আন্ডারস্ট্যান্ডিং না করে, এই যে চাপাচাপির ফলটা এখন এটা কোর্ট পর্যন্ত গেল, নিজেরা পুরো জিনিসটাই কিন্তু তাদের মধ্যে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু যোগাযোগ, তাদের সাথে বসা এবং একাধিক বৈঠক করা সবকিছুই ছিল। আমরা আপনার হয়তো খেয়াল আছে, আমরা যেদিন জুলাই ঐকমত্য কমিশনটা ভেঙে দেওয়া হয়, সেই দিন আমাদের পত্রিকায়, আমার দেশে একটা ব্যানার হেডিং হয়েছিল যে মানে অনৈক্য সৃষ্টির মধ্যেই ঐকমত্য কমিশনের বিদায়। মানে ঐকমত্য কমিশনের যেদিন বিদায় হয়েছে সেদিন তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত প্রতিষ্ঠার পরিবর্তে একটা অনৈক্য সৃষ্টি করে তারা বিদায় নিয়েছে। এটা একটা শিরোনাম হয়েছিল আমার দেশে। তো আমি কথাটা এই জন্য নিয়ে আসলাম যে ওই সময় তারা এই বীজটা বপন করে দিয়েছে, অনৈক্যের বীজটা ওই সময় ঐকমত্য কমিশন তাদের নিজেদের একটা ব্যক্তির কিংবা কয়েকজন ব্যক্তির মতামতকে সরকারকে ব্যবহার করে এটা রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ওই সময় কিন্তু জামাত কিংবা এনসিপির তরফ থেকেও এত জোরালো কোনো দাবি ছিল না। ইভেন আপনি দেখেন যে এনসিপিও এটা মেনে নিয়েছিল, তারা তখন সাইন করে নাই, বলছিল আমরা দেখতে চাই এটা কিভাবে বাস্তবায়ন হবে, এইটা দেখে আমরা স্বাক্ষর করব, এবং পরবর্তীতে তারা স্বাক্ষরও করেছে। কিন্তু দেখা গেল কমিশনই, রাজনৈতিক দলগুলা যখন তাদের ওই দাবি থেকে তারা সরে আসছে, তখন দেখা গেল কমিশনই এই জিনিসগুলো আবার চাপিয়ে দিল রাজনৈতিক দলগুলোর উপর, এবং ঐকমত্যের একটা বীজ বপন করা হলো। এবং এখানে আমরা এর পরবর্তীতে রিসেন্টলি এই সমস্ত কথাও শুনেছি যে সেই সময় কোনো কিছু বললেই সাধারণ নির্বাচন হবে না, এইটা বলে প্রধান রাজনৈতিক দল বিএনপিকে একটা আতঙ্কের মধ্যে রাখা হয়েছিল যে নির্বাচনী মন্ডল হয়ে যাবে, এইগুলাতে বাধা দিতে গেলে, এগুলাতে জোরালো ভাবে কথা বলতে গেলে সাধারণ নির্বাচনই হবে না। ওই নির্বাচন হবে না এই ভয় থেকে বিএনপি এটা মেনে নিয়েছে। এখন বিএনপি যখন একটু বেটার পজিশনে আছে, তারা সরকারের থেকে এটার আপত্তি করতে পারতো। আজকে যে ঘটনাটা হয়েছে, হয়তো আমি জানি না এখানে সরকারি কোনো, আমি যতটুকু নিউজ পড়েছি দেখেছি, সরকারি কোনো আইনজীবী, অ্যাটর্নি জেনারেল অফিস এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না, কিন্তু এইখানে সরকারের প্রকাশ্যে কোনো অবস্থান ছিল না, এটা আমরা দেখছি। কিন্তু অনেকেই সন্দেহ করছেন আজকের এই জাজমেন্টের পিছনে সরকারের তো এটা অপ্রকাশ্য অবস্থান থাকলেও থাকতে পারে, এখানে একটা ইঙ্গিত, একটা সমর্থন, একটা মৌন সমর্থন থাকলেও থাকতে পারে। তো আমার কথাটা হলো ওই জায়গায় যে এই জায়গাটা কেন আপনারা এটাকে নিয়ে গেলেন, এই অনৈক্যের বীজটা কেন বপন করলেন। এখন আমি মনে করি যে পার্লামেন্টের মাধ্যমে সমস্ত সুযোগ আছে, আপনারা যা কিছু করছেন এই পুরো জিনিসগুলাই পার্লামেন্টের মাধ্যমে প্রসিডিওর মেনটেন করে এখনো কিন্তু এগুলা ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে। এখন সরকারি দলের, আমার একটা অপিনিয়ন হলো, সরকারি দলের উচিত হবে যত দ্রুত সম্ভব
তারা যদি জুলাই সনদে যে সমস্ত বিষয়ে সংস্কারের বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোর বাস্তবায়ন শুরু করে দেয়। যেমন করে আমি বলবো, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী কমিটমেন্ট গুলা যেভাবে দ্রুততার সাথে বাস্তবায়ন করছেন, ফ্যামিলি কার্ড দিব, কৃষকদের জন্য কার্ড দিব, 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ করব, এই জাতীয় অনেকগুলা জি কমিটমেন্ট। জাহিদ চৌধুরী, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জাহিদ চৌধুরী এবং আব্দুল নূর তুষার। আবারও স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আব্দুল নূর তুষার, গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে এমন একটি অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক এমপি নাহিদ ইসলাম। গণভোটের রায় তো বাতিল হওয়ার কিছু নাই। হয় গণভোট বৈধ, না হলে গণভোট অবৈধ। যদি গণভোটের আদেশ বৈধ না হয় তাহলে শুধু গণভোট না, এই গণভোটের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য বিষয়গুলি অবৈধ হয়ে যাবে। কিন্তু তাই বলে জুলাই সনদ অবৈধ হবে না। জুলাই সনদের সকল দল স্বাক্ষর করেছে এবং এই জুলাই সনদের বৈধতা সংসদ দেবে, কারণ সংসদ যে দলগুলি নিয়ে গঠিত হয়েছে তারা অধিকাংশই এই সনদে স্বাক্ষরকারী। শুধু এনসিপি গণভোটের পরে সই করেছে। অতএব যদি কেউ বলেন যে জুলাই সনদকে বা জুলাই আদেশকে বা গণভোটকে বাতিল করার জন্য, তাহলে এটাকে তো তারা বাতিল করেই রেখেছিলেন সই না করে। এটাকে তো তারা হয়ে যাওয়ার পরে সই করেছেন এই সনদটাকে। তো সনদেই সই করেন নাই, সেই সনদ বাস্তবায়নের জন্য আদেশ, সেটা নিয়ে তারা যখন কথা বলেন তখন আবারও সেই স্ববিরোধিতা মনে হয়। আমি আসলে ঠিক ভালো করে বুঝতে পারি না, হয়তো এটা আমার যুক্তি জ্ঞানের দুর্বলতা। কিন্তু যে বিষয়ে আপনি সই করেন নাই সেই বিষয়ে বাস্তবায়িত হওয়ার জন্য আদেশ, সেটার জন্য আবার আপনি দুঃখ প্রকাশ করছেন। এটা আপনি নিজেই চিন্তা করে দেখেন যে এটা কেমন। জি জাহিদ চৌধুরী, যেমনটি আব্দুল নূর তুষার বলছিলেন যে এনসিপি যে বিষয়ে, এখানে আমি একটা বিষয় বলতে চাই। দেখেন, ওই বিষয়ে না গিয়ে যে সংস্কারের দাবিটা যে প্রবলভাবে তোলা হয়েছিল সারা দেশবাসীর পক্ষ থেকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে, এটা কিন্তু ইতিমধ্যেই সরকার কিছুটা প্রমাণ করেছে এটার যৌক্তিকতা। আমি বিশেষ করে এখানে দৃষ্টি আকর্ষণ করব যে দুটো ঘটনা, এর মধ্যে গভর্নর নিয়োগ এবং আগের গভর্নরের বিদায়, এবং আজকে আরেকটি ঘটনা ঘটেছে আমাদের দুদক চেয়ারম্যান এবং দুইজন কমিশনারের পদত্যাগ। এই দুইটা ঘটনা যে প্রক্রিয়া কিংবা যেভাবে ঘটেছে, কিছু পত্রিকায় আসছে, কিছু ফর্মালি, অনেক কিছু ইনফরমালি, সবাই কম বেশি জানে। তো এই দুই ঘটনা আবারও প্রমাণ করলো আসলে সংস্কার প্রস্তাবে কিন্তু এই দুইটা বিষয়ই আছে। এই দুইটা বিষয় আছে যে এটা নিয়োগ প্রক্রিয়াটা কমিটির মাধ্যমে কিছু ফর্মালিটিস মেনটেন করে এটা করার কথা বলা আছে। সেটা হলে হয়তো এই বিরোধটা এখন যেভাবে ঘটনাগুলো ঘটছে সেভাবে ঘটতো না। তো আমি বলবো যে সংস্কারের আসলেই খুব দরকার আছে, এটা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। নতুন সরকার আসার পরও প্রমাণ হয়েছে যে আসলে এইগুলা একটা কমিটি থাকা উচিত এবং কমিটির ফরমেশনটাও সেভাবে হওয়া উচিত। এগুলো স্ক্রিনিং হয়ে একজন কিংবা একটি দলের কিংবা সরকারে যারা আছে কেবল তাদের মতামতের ভিত্তিতে, তাদের ইচ্ছার ভিত্তিতে এই পরিবর্তনগুলা হলে এটা সামগ্রিকভাবে দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তো এইটা আমার মনে হয় যে সংস্কারগুলা বাস্তবায়নটা জরুরি, কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে যেমনটি বললেন, আপনিও যেমন বললেন যে এইখানে প্রশ্নগুলো এসে যায়, এখানে জোর জবরদস্তির বিষয় না, এটা সবার সম্মতির ভিত্তিতে এবং আইনগত প্রক্রিয়া এবং পার্লামেন্টের মাধ্যমেই চূড়ান্ত রূপ দিতে হবে। যেখানে সংবিধান সংস্কারের প্রয়োজন আছে সেখানে পার্লামেন্টের মাধ্যমে যেতে হবে। প্রয়োজনে পার্লামেন্টে এটা 2/3 মেজরিটি দিয়ে সংবিধান সংশোধন হবে এবং ওইখানে যদি আপনি গণভোটের বিধান সংযুক্ত করেন আবার গণভোট হতে পারে। এটা এতে কিন্তু আপত্তি নেই। ভবিষ্যতে আবারও বাংলাদেশে গণভোট কিন্তু হতে পারে, কারণ আপনি সংবিধানে যদি এটা অন্তর্ভুক্ত করেন এবং আগের এটার ব্যাপারে আদালত থেকে অন্য কোনো ভিন্ন রায় আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবার গণভোটের প্রয়োজন পড়তে পারে। সুতরাং এইটা মাথায় রেখেই আমার মনে হয় যে সরকারের উচিত হবে দ্রুততার সাথে সংস্কার প্রস্তাবগুলা যেটা জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে এইগুলো বাস্তবায়ন করা। তাইলে বিরোধটা এড়িয়ে যাওয়া যাবে, কারণ বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ এবং নতুন করে এই যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যে ইরান আক্রমণ করার পর আমেরিকা এবং ইসরায়েল মিলে এখন আপনি দেখেন অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আর অনেক বেশি চ্যালেঞ্জ, অনেক বিষয় সামনে চলে আসছে। সুতরাং বাংলাদেশকে সবাইকে মিলেমিশে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। এখন আমরা যদি নিজেদের মধ্যে এখন মারামারি করি, আবার এটা নিয়ে আন্দোলন
সংগ্রামে রাজপথে নেমে যাই, তাইলে আমাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে আমরা খুবই একটা কঠিন পরিস্থিতির অলরেডি এটা পড়ে গেছি। এবং এই যুদ্ধ যদি 1 মাস চলে, তাতেও আমাদের এই আজকেও নিউজ হয়েছে যে আপনি কোনো কোনো ক্ষেত্রে 15 দিনের, যদিও সরকার বলছে আমাদের পর্যাপ্ত জ্বালানি আছে, 2 মাসের কথা বলা হয়েছে, কিন্তু এলএনজির ক্ষেত্রে আমার ধারণা যে এটা আরো কম স্টক আছে। এটা বলা হচ্ছে, কোন কোন রিপোর্টে আসছে যে 15 ডেজ এর স্টকও আছে। এবং আপনি জানেন যে এলএনজি এক্সপোর্ট 20% যেটা করে সেটা বন্ধ হয়ে গেছে, কাতারের যে কোম্পানি যেটা এক্সপোর্ট করে। সো এগুলো অনেক ইমিডিয়েট চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে, ইকোনমিক চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হবে। এখন যদি আমরা অন্য বিষয়গুলো, যেগুলো সেটেল বিষয়, যেগুলা নিয়ে এক ধরনের দীর্ঘ আলোচনার পর সেটেল হয়ে গেছে, সেটা নিয়ে যদি আবার রাজপথ গরম করি, তাহলে কিন্তু ইকোনমিক ইস্যুস গুলো আমাদের পিছনে পড়ে যাবে। সুতরাং সমন্বিতভাবে আমরা যদি এগুতে না পারি, তাহলে আমাদের বিপদ অত্যাসন্ন। জি, আব্দুল তুষার, যেমনটি জাহিদ চৌধুরী বলছিলেন, আসলে অনেক ইকোনমিক চ্যালেঞ্জ সামনে, তেলের দাম বেড়ে যাবে, কিন্তু এই সেটেলড ইস্যু নিয়ে আবার এখন ডিবেট হচ্ছে। কোন ইস্যুটা সেটেল, যে তেলের দাম বেড়ে যাবে? না না, যেটা জাহিদ চৌধুরী বলছিলেন যে আমাদের এখন ইকোনমিক চ্যালেঞ্জ আছে সামনে, কিন্তু আমরা এই যে জুলাই সনদ নিয়ে এখন আবার নতুন বিতর্ক শুরু হচ্ছে। যেমন আসিফ মাহমুদ বলেছেন জুলাই BNP জুলাই সনদ নিয়ে কিন্তু বিতর্ক না, জুলাই আদেশটা নিয়ে বিতর্ক। দেশ নিমিত্ত। সনদকে নিয়ে কেউ কিন্তু কিছু বলে নাই। সনদ কিন্তু যারা স্বাক্ষর করেছে তারা বলেছে তারা যেইভাবে স্বাক্ষর করেছে সেইভাবে সেটাকে মানবে। এই বিষয়টি নিয়ে কিন্তু বিএনপি আগেও আপত্তি করেছিল, আপনার মনে থাকবে হয়তো। বিএনপি বলেছিল যে তারা যা স্বাক্ষর করেছেন আর এই আদেশে যেভাবে এসেছে, এই যেভাবে এসেছে দুইটা এক না। যেমন তারা যেসব জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, কথা ছিল এইগুলি ভোটে যাবে না, কিন্তু এই আদেশের মধ্যে কিন্তু ওই বিষয়গুলি ভোটে চলে গিয়েছে। যেমন সংবিধানের মূলনীতিতে কিছু বিষয় সংযোজন করা অথবা বাদ দেওয়া, এইখানে কিন্তু বিএনপির সরাসরি নোট অফ ডিসেন্ট ছিল, তারা অন্য কিছু সংযোজন করতে চেয়েছে। কিন্তু এই জুলাই আদেশ দিয়ে যে গণভোট করা হয়েছে, সেইখানে কিন্তু সনদের বিষয়টির ব্যাপারে বলা হয়েছে যে সনদে যা লেখা আছে ওইটাই বাস্তবায়িত হবে, নোট অফ ডিসেন্ট কিন্তু না। অতএব এই জায়গাতে আদেশটা নিয়ে সমস্যা, সনদ নিয়ে কিন্তু সমস্যা নাই। আর অন্যদিকে যদি বলেন এই যুদ্ধের সময় এই সনদ নিয়ে কথা বলা ঠিক না, আমরা যুদ্ধের সময় সনদ নিয়েও কথা বলবো, যুদ্ধ নিয়েও কথা বলবো, এই কারণে যে এই সনদ এবং এই আদেশ দুইটা তো আমাদের বাংলাদেশের ভবিষ্যতের জন্য দরকারি। আমরা এই বিষয়গুলি যদি আলোচনার মাধ্যমে ঠিক না করি, তাহলে যুদ্ধের মতো যুদ্ধও চলবে, আবার ভেতরেও কিছু ঠিক হবে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে সরকার আসবার পরে কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন ঘটছে, এবং এই পরিবর্তন নিশ্চয়ই সরকারের ইচ্ছাতেই ঘটছে। আমরা আশা করব যে সরকার এই পরিবর্তনগুলি যে আনছেন, এই পরিবর্তনের সুফল মানুষ পাবে। কিন্তু এই পরিবর্তনের ফলে যদি দেখা যায় যে নেতিবাচক কিছু ঘটেছে, তাহলে সরকার সেটা দায়িত্ব নেবেন। আমি মনে করি যে সরকারকে এই দায়িত্ব নেওয়ার